কঠোর বিধিনিষেধেও ফেরিতে ঢল, সড়কে গাড়ি ও মানুষের চাপ। ঢাকায় ঢুকছেন, বের হচ্ছেন অনেকে। কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ইলিশের সয়লাভ, মুন্সিগঞ্জের মাছের আড়ত, দামও বেশ সস্তা। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগে যেতে পারেননি জেলেরা। এবং মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ায় কাগজপত্রহীন বাংলাদেশিরা। ইমিগ্রেশন কাউন্টারে আবেদনের হিড়িক, বাড়তি চাপে হিমশিম অবস্থা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে চলছে ফেরি পারাপার। আজও ঢাকায় ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু মানুষ। সকাল 10টার দিকে শিমুলিয়া ঘাটে ফেরি ভিড়লে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ বলছে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফেরিতে ওঠেন তারা। ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। শিমুলিয়া ঘাটে পৌঁছানোর পর যানবাহন না পেয়ে বিপাকে পড়েন তারা। রাজধানীতে ফিরতে অনেকে পায়ে হেঁটে রওনা দেন। এদিকে পূর্ব ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ঘাট এলাকায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে কঠোর বিধিনিষেধেও সড়কে রয়েছে গাড়ি ও মানুষের চাপ। আজও ঢাকায় ঢুকছেন ও বের হচ্ছেন অনেকে। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বাবুবাজারে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং সিলেটের লকডাউন পরিস্থিতি জানাতে বন্দরবাজারে আছেন সহকর্মী ইকরামুল কবির। বিস্তারিত জানতে প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, এশা, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, জেল, জরিমানা কোনো কিছুতে কিন্তু মানুষের যে বাইরে বের হওয়ার যে নানান অজুহাত সেটি আসলে মানুষ দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে নানান অজুহাতে মানুষ বাইরে বের হয়েছেন। এই মুহূর্তে আমরা বাবুবাজার ব্রিজের পাশে রয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির একটি টহল টিম এখানে কাজ করছে, পাশাপাশি এখানে পুলিশের একটি টিম এখানে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটি গাড়ি, প্রতিটি মানুষকেই তল্লাশির আওতায় আনা হচ্ছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ঢাকা জেলা প্রশাসনের এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের আওতায় এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই অসংখ্য মানুষকে এখানে জরিমানার আওতায় আনা হয়েছে এবং যদিও কাউকে এখন পর্যন্ত এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কাউকে জেলে পাঠাননি, যদিও জরিমানার আওতায় অনেকেই তিনি এনেছেন। এখানে অসংখ্য মানুষ যারা যে নানান অজুহাত রয়েছে সেই অজুহাতে বাইরে বের হয়েছেন তাদেরকে আসলে আটকে দেওয়া হয়েছে। এছাড়া যারা জরুরি কোনো কারণ দেখাতে পারেননি তাদেরকে এখানে জরিমানার যে আওতায় সেই জরিমানার আওতায় আনা হয়েছে। যদিও আমরা দেখেছি যে নানান অজুহাতে মানুষ কিন্তু যারা বের হচ্ছেন, আমরা দেখেছি যে অনেকে পলিথিনে মুড়িয়ে ট্রাকে করে ঢাকায় প্রবেশ করতে দেখেছি আমরা। ভুয়া চিকিৎসক পরিচয়ে গাড়ি নিয়ে তারা বের হয়েছেন। পাশাপাশি অন্যান্য যেই সংস্থা, বিভিন্ন যেই জরুরি সংস্থা রয়েছে সেই জরুরি সংস্থার নামে ভুয়া স্টিকার সাঁটিয়ে কিন্তু আমরা দেখেছি যে ঢাকায় যে প্রবেশে সেই ঢাকায় প্রবেশের চেষ্টা করতে আমরা দেখেছি। তারপরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের জেরার করছেন এবং জরিমানা করছেন যতদূর সম্ভব। যারা জরুরি কাজে বের হয়েছেন, বিশেষ করে রোগী রয়েছেন কিংবা ভ্যাকসিন নেওয়ার জন্য যারা বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন তাদের সহ আরও যে সমস্ত জরুরি সংস্থা রয়েছে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রজ্ঞাপনে যাদের উল্লেখ নেই, বিশেষ করে যারা জরুরি সেবার মধ্যে নেই তাদেরকে আসলে ঠেকিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই আমরা দেখেছি যে সকাল থেকেই প্রচুর মানুষ ঢুকেছেন। এছাড়া আমরা বাবুবাজার ব্রিজে লক্ষ্য করছি যে ঢাকামুখী অর্থাৎ ঢাকায় প্রবেশে কিন্তু মানুষের যে ঢল সেটি আমরা লক্ষ্য করছি, অর্থাৎ যারা ঈদে ছুটিতে গিয়েছিলেন তারা আজও ঢাকায় প্রবেশ করছেন। তো এই মুহূর্তে এই ছিল রাজধানীর পরিস্থিতি। এখন আমরা চলে যাবো সিলেটে, সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির, সেখানকার পরিস্থিতি তিনি জানাবেন। সিলেটে দ্বিতীয় দিনের মতন লকডাউনের সকাল থেকে বেশ কঠোর অবস্থানে রয়েছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেট নগরী একেবারে কেন্দ্রস্থল বন্দরবাজার এলাকার এই কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট কিংবা এই এলাকাটা ঘিরেই সিলেট নগরীর প্রশাসনিক কার্যক্রম কিংবা যে বিচার বিভাগীয় কার্যক্রম এই জায়গাটির আশেপাশে চলে থাকে। এখানে বিপণী বিতান বা যেই ছোটোখাটো মার্কেটগুলো রয়েছে, দোকানপাট রয়েছে, সব কিছু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু হালকা যানবাহন চলাচল
করছে, রিক্সা চলছে, কিন্তু মাঝে মধ্যে আমরা অটো রিক্সা দেখতে পাচ্ছি। গতকালকে লকডাউনের প্রথম দিনে, কঠোর লকডাউনের প্রথম দিনে 92টি যানবাহন আটক করা হয়েছে এবং 48টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং প্রায় 16,000 টাকার মতন জরিমানা করা হয়েছে গতকালকে লকডাউনের প্রথম দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই লকডাউনে যাতে করে সবাই লকডাউন মানে এবং কঠোর অবস্থানে থাকে, প্রশাসনের পক্ষ থেকে 35 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলেট জেলার যে 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় এই 35 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে যে টাস্ক ফোর্স রয়েছে তারা অবস্থান নিচ্ছেন এবং সেই টাস্ক ফোর্সের অধীনে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যেই আজকে প্রধান নির্বাচন কমিশনার সিলেটে এসেছেন। তিনি কিছু সময় পরেই জেলা প্রশাসকের কার্যালয়ে সভা করবেন। সিলেটের 3 আসনের উপনির্বাচন 28 জুলাই সিলেট 3 আসনের উপনির্বাচনের জন্য আজকে প্রধান নির্বাচন কমিশনার আইনশৃঙ্খলা যে সভা, সেই আইনশৃঙ্খলার সভায় যোগদান করবে। সব কিছু মিলে এই কঠোর অবস্থানে রয়েছে যাতে করে মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলে, যাতে করে মানুষের মাস্ক পরে, যানবাহন পরিবহন বন্ধ রয়েছে, গণপরিবহন যেন বের না হয়, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে তাদের কঠোর অবস্থান রয়েছে। সব কিছু মিলে যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান থাকে এবং এই 14 দিনের যদি স্বাস্থ্যবিধি মেনে এবং কঠোর লকডাউন মেনে চলা যায়, তাহলে মনে সামনের দিকে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব তা কিছুটা কমবে এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। মোটামুটি এসে ছিল সিলেটের লকডাউনের দ্বিতীয় দিনের সর্বশেষ খবর। কঠোর বিধিনিষেধে দেশের ও মানুষের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির এবং এর আগে রাজধানীর খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ইলিশের সমারোহ, কেজিতে ইলিশ বিক্রি 300 থেকে 700 টাকা পর্যন্ত। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। ইলিশের সয়লাভ মুন্সিগঞ্জের মীরকাদিম মৎস্য আড়ত। উপকূলীয় অঞ্চলে ধরা পড়া ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে এই অঞ্চলের সর্ববৃহৎ আড়তটিতে। শনিবার ভোর থেকেই ডাক উঠিয়ে বিক্রি হয় ইলিশ। 200 থেকে 250 গ্রামের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা, আর 500 গ্রামের ইলিশের দাম কেজিতে হাঁকা হচ্ছে 600 থেকে 700 টাকা। তবে বড় ইলিশের দেখা নেই। জায়গায় জায়গায় ইলিশ মাছ পড়তেছে এবং লকডাউনের কারণে আমাদের এখানে পাইকার একদম সীমিত, দাম অনেক কম পাওয়া যায়, এই জন্য আমরা এই জায়গা থেকে মাছ কিনে নিয়ে যাই। এখানে মূলত সব রকমেরই মাছ পাওয়া যায়। দামে এখান থেকে মাছ নিয়ে অন্য বাজারে নিয়ে খুচরা বিক্রি করি। 500 টাকা কেজি লাগাইছি ইলিশ মাছ। এখন গরিব মিসকিন যারা আছে, বড় লোক সবাই ইলিশ মাছ খাইয়া মনে শান্তি পাইতাছে। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভোগান্তির পরও সস্তায় বিক্রি হচ্ছে দেশি পাঙ্গাস, রুই, কাতলা। তবে আড়তে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। হাট এবং বাজারে তরকারিপট্টি এগুলো কম বেশি খোলা থাকবে, সবার পারবেন না, একবার পারবেন না। ফজরের পর থেকে প্রতিদিন 2 ঘন্টা চলে জমজমাট বেচা বিক্রি। 1.5 একর জমির উপর শতাব্দী প্রাচীন এই মাছের হাটে রয়েছে 40টি আড়ত। সেখানে বিক্রি হচ্ছে নানা রকমের মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নিষেধাজ্ঞা শেষ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যেতে পারছেন না কক্সবাজারের লক্ষাধিক জেলে। শুক্রবার মধ্যরাতে 65 দিনের নিষেধাজ্ঞা শেষে বেশ কিছু ট্রলার সাগরে যায়, কিন্তু উত্তাল সাগরের ঢেউয়ে 2টি ট্রলার ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। এ অবস্থায় কক্সবাজারকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাঁকখালী নদীর তীর 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে যেতে প্রস্তুত শত শত ট্রলার। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রথম দিনে মাছ শিকারে যেতে পারেননি জেলেরা। আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে সবগুলো ট্রলার অবস্থান করছে উপকূলে। শনিবার সকাল থেকে তুমুল বৃষ্টি, ডিঙি নৌকা করে জেলেরা ছুটছেন নিরাপদ আশ্রয়ে। মধ্যরাতে বের হওয়া অনেক ট্রলারও ফিরে আসে উপকূলে। 2টা ট্রলার মারি গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে
এই জন্য আমরা আপনাকে যেতে পারিনি। এখন আকাশের অবস্থা খারাপ। নাজির একটা গাড়ি এখানে বোটগুলো নষ্ট হয়ে গেছে, ইনশাল্লাহ ওই যেগুলো মানুষ ছিল এগুলো সুস্থ আছে। সাগর গেছিলাম, সাগর বেশি উজ্জ্বলেছে, আমরা জাল মারি নিয়ে চলে আসে। প্রস্তুতি নিতেছি, আবার যদি সাগরের আবহাওয়া যদি ভালো হয় তারপর আমরা আবার বাইরে হবো। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার ভোর থেকে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ছুটে আসেন ব্যবসায়ীরা, কিন্তু ইলিশের দেখা না পেয়ে মন খারাপ তাদের। এখানে মাছ উঠবে আশা করে আসছি, যেখানে বুট ছিল সেখানে বুট থেকে গেছে, এখনো বের হতে পারে নাই। ইলিশ মাছের প্রজনন বৃদ্ধি হবে, অন্যান্য মাছের প্রজনন বৃদ্ধি হবে, এটা আমরা আশা করি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে জেলেরা সাগরে যাবেন, তখন জালে মাছ পড়লে জমে উঠবে অবতরণ কেন্দ্র, এমনটাই জানালেন মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং অফিসার। দুর্যোগজন্য আবহাওয়ার কারণে তারা মাছ শিকার করতে পারতেছে না। আমরা আশা করতেছি দুর্যোগটা কাটে গেলে আবার তারা আনন্দ মুখরভাবে সাগরে যাবে, মাছ ধরে আনি আমাদের পল্টনে, তখন তারা মাছ উঠাবে। কক্সবাজারে ছোট বড় ৮,০০০-এর বেশি মাছ ধরার ট্রলার ও নৌকা রয়েছে। এসব ট্রলার ও নৌকায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ৩ মাস বিরতির পর ১ আগস্ট থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে প্রস্তুত জেলেরা, কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ায় হ্রদের পানিও বাড়েনি আশানুরূপ। এ অবস্থায় হ্রদ খুলে দিলে সারা বছর মাছ পড়বে না জালে, তাই আগাম দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ ২.৫ মাসের নিস্তব্ধতা ভেঙে কর্মব্যস্ততা বেড়েছে রাঙ্গামাটির ফিশারি ঘাটে। আগামী মাসে কাপ্তাই হ্রদে শুরু হবে এই মৌসুমের মৎস্য আহরণ, তাই মাছ পরিবহনের জন্য কাটা হচ্ছে টিনের ড্রাম। কেউ বা করছেন রং, কেউ বা সব কাজ শেষ করে স্তরে স্তরে সাজিয়ে রাখছেন ড্রামগুলো। এখন শুধুই অপেক্ষার পালা। ৭২৫ বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ প্রতি বছর মাছের প্রাকৃতিক প্রজনন ও মাছের পোনা অবমুক্ত করে বেড়ে ওঠার জন্য ১ মে থেকে ৩ মাসের জন্য হ্রদে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। ১ আগস্ট মৎস্য আহরণ শুরু হয়। কিন্তু সব প্রস্তুতির পরও চিন্তিত ব্যবসায়ীরা। হ্রদে এখনও আশানুরূপ পানি বাড়েনি। গত বছর পানি না বাড়লেও নির্ধারিত সময়ে খুলে দেওয়া হয়েছিল হ্রদ। ফলে প্রথম মাসে ব্যাপক হারে মাছ ধরা পড়লেও বাকি ৮ মাস আর মাছ মেলেনি। এতে আর্থিক ক্ষতি হয় ব্যবসায়ীদের। এই বছর যদি এই অবস্থায় লিক খুলে দেওয়া হয় তাহলে আমরা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হব। লেক খুলে দেওয়া হয় এই অবস্থায়, তাহলে অল্প দিনে মাছ সব ধরা পড়ে যাবে। আমরা চাইছি যে পর্যাপ্ত পরিমাণ পানি না হওয়া পর্যন্ত লেকটা বন্ধ রাখা হোক। ব্যবসায়ীদের সঙ্গে একমত পোষণ করেছে মৎস্য উন্নয়ন কর্পোরেশনও। লেক যখন খোলে আমরা ধারণা করছি তখন ১০৫ ফিট এরকম যদি পানি না থাকে তাহলে আমাদের খোলা খুব একটা ভালো হবে না। এই বিষয়ে টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আমাদের যে কমিটি আছে আমরা এখানে বসে সেই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা সরকারের সাথে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত নেব। ২০২০-২১ মৌসুমে কাপ্তাই হ্রদ থেকে ১২,৩৪৫ টন মাছ আহরণ করা হয়। সময় সংবাদ, রাঙ্গামাটি। নওগাঁর মোকামে কেজি প্রতি ১.৫ থেকে ২ টাকা বেড়েছে চালের দর। কঠোর বিধিনিষেধে বাড়তি ভাড়ার কারণ দেখিয়ে মিল পর্যায়ে মন প্রতি ১২০ থেকে ১৫০ টাকা দর বাড়িয়ে দেওয়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। চালের বাড়তি দরের খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ এশা। আগস্টের শেষ সপ্তাহ থেকে কিন্তু চালের দর লাফিয়ে বাড়ছিল এবং এই বৃদ্ধি কিন্তু গত ১০-১৫ দিন ধরে কিন্তু ওঠানামা করছিল। তো সবশেষ ঈদের এই সময়টাতে এসে কিন্তু আরেক দফা চালের দর কেজি প্রতি ২ টাকা পর্যন্ত সরু চালের দর বেড়েছে। বিশেষ করে চিকন চালের বাজারটা কিন্তু সবসময় উপরমুখী থাকে। আমরা যেটা লক্ষ্য করছিলাম ঈদের পরে কিন্তু যে বিষয়টি বলা হচ্ছে যে পরিবহনের খরচ কিছুটা বেড়েছে, বিশেষ করে লকডাউনের কারণে একমুখী ঢাকাতে পরিবহন এরকম যাওয়ার কারণে ভাড়া যেটা ছিল তাতে কিছুটা বেশি হয়েছে। এই ওরকম একটা অজুহাতকে ঘিরেই কিন্তু বস্তা প্রতি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত চালের দর বাড়ানো হয়েছে মিল পর্যায়ে। এবং এই বাড়তি দরেরই প্রভাব পড়েছে খুচরা বাজারে প্রতি কেজি চালের। এখানে আমরা যেটা লক্ষ্য করছিলাম যেসব সরু চাল রয়েছে নাজির, জিরা, ২৮ এই চালগুলি কিন্তু এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল
সর্বোচ্চ 58 থেকে 60 টাকা, সেই চাল কিন্তু এখন বিক্রি হচ্ছে 65 টাকা পর্যন্ত কেজি প্রতি। অন্যদিকে মোটা জাতের যেসব চাল রয়েছে এই চালের দর কিন্তু সর্বোচ্চ 48 টাকা ছিল, এখন সেই চাল কিন্তু 50-এর উপরে প্রতি কেজি কিনতে হচ্ছে ভোক্তাদের। তো সাধারণত এরকম লাফিয়ে লাফিয়ে দর বৃদ্ধি কিন্তু সাধারণ ক্রেতাদের ভিতরে একরকম অস্বস্তি বা তাদের ভিতরে একটা ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে, যে তারা বলছেন যে এখন একটা ভর মৌসুম চলছে, মৌসুমের এই সময়টাতে এবছর কিন্তু চালের দর প্রথম থেকেই ব্যাপক লাফিয়ে বেড়েছে এবং প্রতি কেজিতেই কিন্তু 3 টাকা 4 টাকা পর্যন্ত গেল এক মাসে 2-3 বার করে কিন্তু এই চালের দর বৃদ্ধি হয়েছে। তবে এই বাজার ব্যবস্থার জন্য মিল পর্যায়ে বা মিলাররা যে বিষয়টি বলার চেষ্টা করছেন, তারা বলছেন যে একদিকে প্রান্তিক হাটগুলোতে ধানের দর কিছুটা বেড়েছে, অন্যদিকে কিন্তু এই লকডাউন বা বিভিন্ন পরিস্থিতির কারণে কিন্তু তাদের সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে, পরিবহনের ভাড়া বৃদ্ধি হচ্ছে। এইসব কারণ দেখিয়ে তারা মিল পর্যায়ে চালের বাজারটা তারা বস্তাপ্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। তো সাধারণত বাজারগুলোতে আমরা যেটা লক্ষ্য করছিলাম যে মাঝে মধ্যে কিন্তু ভোক্তা পর্যায়ে এই বাজার নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইলের একটি নজরদারি চালানো হয়। তবে ভোক্তা পর্যায়ে যে বিষয়টি বরাবরই বলা হচ্ছে যে এরকম একটি দর বৃদ্ধি তাদেরকে কিন্তু একটা অস্বস্তিতে ফেলছে, বিশেষ করে আয় ব্যয়ের সঙ্গে একটা অসামঞ্জস্য তৈরি হচ্ছে। এই সময়টাতে কিন্তু চালের দর বিগত বছরগুলোতে কিন্তু অনেক কম ছিল, 40 বা 42 টাকার মধ্যে তারা চাল কিনতে পেরেছিল, কিন্তু এবছর এসে এই চালের বাজার কিন্তু মোটা চাল সর্বোচ্চ কিন্তু 50 টাকার উপরে কিনতে হচ্ছে এবং সরু জাতের যেসব চাল রয়েছে এই চালগুলো কিন্তু একেবারে আরেক দফা লাফিয়ে দর বৃদ্ধি হচ্ছে, প্রকার ভেদে 4 থেকে 5 টাকা পর্যন্ত অধিক দরে কিন্তু তাদের কিনতে হচ্ছে। তো জেলায় খাদ্য বিভাগ বলছে যে এবছর কিন্তু খাদ্য সংগ্রহ অভিযান তারা কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। অন্যদিকে জেলা বুড়ো মৌসুমে কিন্তু প্রায় 12 লাখ মেট্রিক টন ধান কিন্তু কৃষকের ঘরে উঠেছিল। তো এই ছিল নওগাঁর চাল বাজারের খোঁজ খবর আমার কাছে। চালের বাড়তি দরের খবর জানাচ্ছিলেন নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি। মালয়েশিয়ায় সরকারের চলমান রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির আওতায় দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে ফিরতে পারবেন নিজ নিজ দেশে, কিন্তু এই বিশেষ পাস পাওয়া যেন এখন সোনার হরিণ। এদিকে চাপ বাড়তে থাকায় ইমিগ্রেশন কাউন্টারে সংকট দেখা দিয়েছে কুয়ালালামপুর বিমানবন্দরে। মালয়েশিয়া সরকারের চলমান রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচিতে পূর্ব অনুমতি ছাড়াই দেশটিতে থাকা অবৈধ প্রবাসীরা মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছে। এজন্য গেল 5 জুলাই থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 3টে স্টেশনে 24 ঘন্টা চলা রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির বিশেষ কাউন্টার স্থাপন করা হয়। মালয়েশিয়া সরকারের ঘোষণার পর থেকেই দেশে ফেরার সুযোগটি গ্রহণ করতে শত শত অবৈধ অভিবাসন প্রত্যাশী ভিড় করেন বিমানবন্দরের ইমিগ্রেশনের বিশেষ কাউন্টারগুলোতে। উদ্দেশ্য একটাই, রিক্যালিব্রেশন রিটার্ন প্রোগ্রামের মাধ্যমে দেশে ফেরার জন্য স্পেশাল পাস সংগ্রহ করা। বিমান টিকিটের সঙ্গে যাত্রীদের করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট, পাসপোর্ট, ট্রাভেল পাস নিয়ে ফ্লাইটের অন্তত 6 ঘন্টা আগে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত থাকার কথা থাকলেও দীর্ঘ 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও ইমিগ্রেশন বিভাগ থেকে পাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। শতাধিক যাত্রীকে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে 14 দিনের স্পেশাল পাস হাতে দিয়ে বাসায় চলে যেতে বলা হয়। পরে তাদের নতুন করে আবার বিমান টিকিট, প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন বুকিং এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করে আবারও এয়ারপোর্টে আসতে বলা হয়। এদিকে দেশটির অভিবাসন বিভাগ জানায়, রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির আওতায় থাকা বিশেষ কাউন্টারগুলোতে প্রতিদিনই অভিবাসন প্রত্যাশীর চাপ বাড়তে থাকায় স্থান সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী সপ্তাহ থেকে কুয়ালালামপুর বিমানবন্দরের লেভেল 2-তে আরও 8টি নতুন বিশেষ কাউন্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে 500 লোকের সেবা নেওয়ার মতো ব্যবস্থা থাকবে। এছাড়াও মূল টার্মিনালের কার পার্কিং এর স্থানে স্বল্প মেয়াদী আরও 20টি অতিরিক্ত বিশেষ কাউন্টার স্থাপন করা হবে, যেখানে একসঙ্গে 850 থেকে 1000 লোক সেবা নিতে পারবেন। সময় সংবাদ, মালয়েশিয়া। ইতালিতে আগামী 6 আগস্ট থেকে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে অনেক ক্ষেত্রে। বহুল আলোচিত গ্রিন পাস নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ইতালির ভেনিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্টে। ইউরোপের বহুল আলোচিত গ্রিন পাস শেষ পর্যন্ত ইতালিতে চালু হতে যাচ্ছে আগামী 6 আগস্ট থেকে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরেন্সা অধ্যাদেশটি জারি করেন। বার রেস্টুরেন্টের ভেতরে বসা জিম, সুইমিং পুল, জাদুঘর, সিনেমা হল, থিয়েটার, খেলার স্টেডিয়াম, বিয়ে ও শেষকৃত্য অনুষ্ঠানের ভেন্যুতে এই গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে আলোচিত আভ্যন্তরীণ ফ্লাইট ও দূরবর্তী ট্রেন ভ্রমণ সম্পর্কে এই অধ্যাদেশে কিছু না বলা হলেও পরবর্তী অধ্যাদেশে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে ইতালিতে এবছর নাইট ক্লাব বন্ধ থাকবে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিমান যাত্রী পরিবহনের ক্ষেত্রে যথারীতি আগের নিয়ম অনুসরণ করা হবে। তবে জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউ নাগরিকরা নিজ নিজ দেশের করোনা সার্টিফিকেট নিয়ে গ্রিন পাসের মতো সুবিধা বুক করতে পারবেন ইতালিতে। এরই মধ্যে ইতালিতে গ্রিন পাস বাধ্যতামূলক করা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সরকারের নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী 6 আগস্ট শুক্রবার থেকে ইতালিতে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে, অর্থাৎ সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য সরকার এই সুন্দর পদক্ষেপ নিয়েছেন। এর মাধ্যমে করোনা ভাইরাস কিছুটা হলেও নির্মূল করা সম্ভব হবে আমরা মনে করি, এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা কাজকর্ম করতে পারবে। সরকারের এই সুন্দর পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। ইতালিতে সরকার যে গ্রিন পাসের সিস্টেম করছে, এই সিস্টেমের জন্য ইতালি সরকারকে অনেক অনেক ধন্যবাদ। গ্রিন পাসের জন্য আমাদের অনেক সচ্ছলতা বাড়বে। কাজের এই জায়গায় বা শপিং সেন্টারে কোনো দিকে গেলে আমাদের এই কাজ করা যাবে সুন্দরভাবে। গ্রিন পাস চালু হওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, কারণ দীর্ঘদিন বন্দীদশা থেকে আমরা মুক্তি পাবো এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। ইতালিতে ইতিমধ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে, আর এই টিকা কর্মসূচি জোরদার ও বিভিন্ন ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে রোম সরকার। যারা গ্রিন পাস আইন ভঙ্গ করবেন তারা 400 থেকে 500 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে কমপক্ষে 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে ব্যবসা প্রতিষ্ঠান। ইতালির ভেনিস থেকে মাকসুদুর রহমান, সময় সংবাদ। কবছর আগেও আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশীয় জামাকাপড় পাওয়া ছিল দুরূহ ব্যাপার, কিন্তু সময়ের সাথে সাথে এসেছে ব্যাপক পরিবর্তন। আয়ারল্যান্ডে এমন অনেক নারী উদ্যোক্তা রয়েছেন যারা বিদেশের মাটিতে দেশীয় পণ্যকে করেছেন সহজলভ্য। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে আয়ারল্যান্ডে বাংলাদেশিদের সংখ্যা কম থাকায় এখানে বাংলাদেশি কাপড়ের কোনো দোকান এখনো গড়ে ওঠেনি। কেউ দেশীয় জামা কাপড় পরতে চাইলে তাদের জন্য ছুটিতে দেশে গিয়ে কাপড় নিয়ে আসা কিংবা পার্সেলের ছিল একমাত্র ভরসা। তবে গেল কয়েক বছরে দেশ থেকে একসাথে অনেক কাপড় নিয়ে এসে আয়ারল্যান্ডে বাংলাদেশি পণ্যের চাহিদা অনেকটাই পূরণ করার চেষ্টা করে আসছেন এখানকার অনেক নারী উদ্যোক্তা। এসব দেশীয় পণ্য এখানকার বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে দিতে পারায় খুশি উদ্যোক্তারাও। আয়ারল্যান্ডে একটি সময় ছিল যখন বাংলাদেশি সালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি কিছুই পাওয়া যেত না। সবাই যখন দেশে যেত তখন সবাই নিয়ে আসতো। এতে করে প্রয়োজনীয় সময় আমরা দেশীয় প্রোডাক্ট কিছুই পেতাম না। এর প্রয়োজনীয়তা মনে করেই আসলে দেশ থেকে অনেকগুলি কাপড় একসাথে নিয়ে আসা। এতে করে কাস্টমাররাও বাংলাদেশীয় প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে অনেক খুশি, আর এই কাজের অংশীদার হতে পারায় আমিও অনেক খুশি। পুরানো উদ্যোক্তাদের দেখে নতুন করে অনেকেই এগিয়ে আসছেন এই ব্যবসায়। আমি একজন নতুন উদ্যোক্তা, আমি রিসেন্টলি শুরু করেছি। নতুন হিসাবে আমি সবার কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। আয়ারল্যান্ডে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের এই উদ্যোগের ফলে দুদেশই আর্থিকভাবে লাভবান হচ্ছে। আগামী দিনে এর প্রসার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। নেই কোলাহল, নেই সৈকতের বালিয়াড়িতে হাজার হাজার মানুষের পদভার, তাই ডালপালা মেলছে সাগরলতা। খুদে কাকড়ার দল বালিয়াড়িতে যেন আঁকছে অপরূপ আলপনা। দীর্ঘ মেরিন ড্রাইভের চারিদিকে সবুজের সমারোহ, পাহাড়ের শুকনো ঝর্ণায় ফিরেছে পানি। সবুজ অরণ্যে উঁকি দিচ্ছে দুষ্টু বানরের দল। বলছি প্যানোয়া, পালকি, অতপর কক্সবাজার। করোনার লকডাউনের নিষেধাজ্ঞায় বর্ষায় কক্সবাজারের প্রকৃতি সেজেছে নিজের রূপে। নিঃসঙ্গ সৈকতের প্রকৃতির এমন খবর জানাচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। করোনায় নীরব হয়ে গেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের কোথাও নেই মানুষের হৈ হুল্লোড়, এতে যেন প্রকৃতি ফিরেছে নিজের আসল রূপে।
ব্যস্ততার সেই সৈকত অনেকটাই অচেনা। করোনার ছুটিতে বেলাভূমি কক্সবাজার নিজেই কোয়ারেন্টাইনে। পর্যটকদের হৈহুল্লোড়ে ঢাকা পড়ে যাওয়া ঢেউর দল যেন নিঃশ্বাস নিচ্ছে প্রাণ ভরে। বালিয়াড়ির দখল নিয়েছে সবুজ সাগরলতা। বালুচরে বল বানিয়ে প্রকৃতির আলপনার কাজ করছে খুদে কাকড়ার দল। ঢেউর কূলে ভেসে আসছে শামুক ঝিনুক। সবখানেই চলছে প্রকৃতির শাসন। দীর্ঘ মেরিন ড্রাইভ, এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়। পাহাড়ে শোভা পাচ্ছে এখন সবুজের সমারোহ। পাহাড়ের গায়ে সবুজ ডালপালায় ছড়াচ্ছে লতা পাতা, সেই সঙ্গে ফুটছে ফুলও। পাহাড়ের গা বেয়ে শুকনো ঝর্ণায় ফিরেছে পানি। যে পাহাড়ে দীর্ঘ সময় দেখা যায়নি পশু পাখি, সেই পাহাড়ের সবুজ অরণ্যে এখন দেখা মিলছে দুষ্টু বানরের দল। এমন দৃশ্য শেষ কবে কে দেখেছে? কাঁকড়ার নকশাগুলো এগুলো তো আসলে মানুষজন নামলে আমরা সচরাচর দেখতেই পাই না। ধরতে গেলে টুরিস্টদের খুব বেশি একটা আনাগোনা নাই, যার কারণে এখানে প্রাকৃতিক যে বৈচিত্র্যগুলো সেগুলো বাড়তেছে। পরিবেশবাদীদের দাবি, কোলাহল মুক্তিতে প্রকৃতির যে নিজস্ব রূপ তৈরি হয়েছে সেটি অক্ষত রাখা জরুরি। প্রয়োজনে সৈকতের কিছু এলাকা পর্যটক মুক্ত রাখার। যে প্রকৃতি আমরা এখন দেখতে পাচ্ছি সেই প্রকৃতিকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তবে প্রকৃতি রক্ষায় সবাইকে নিয়ে উদ্যোগ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। সৈকতের যে এলাকাগুলো আবার সবুজে সুশোভিত হচ্ছে, সেই এলাকাগুলো যাতে সংরক্ষণ করা যায় এ বিষয়ে যারা কাজ করেন বিশেষজ্ঞ, তাদের সাথে নিয়ে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কোলাহল ও দূষণমুক্ত পরিবেশ বিদ্যমান রাখা গেলে পর্যটন শিল্প হবে বহুমাত্রিক আর সম্ভাবনাময়, এমন মত সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কঠোর বিধিনিষেধেও ফেরিতে ঢল, সড়কে গাড়ি ও মানুষের চাপ। ঢাকায় ঢুকছেন বের হচ্ছেন অনেকে, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ইলিশের সয়লাব, মুন্সিগঞ্জের মাছের আড়ত, দামও বেশ সস্তা। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগে যেতে পারেননি জেলেরা। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়ের।